প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে সবার কাছে বেশ পরিচিত তক্ষক ও গিরগিটি। এই প্রাণীরা বন জঙ্গলের বাসিন্দা হলেও মানব বসতির আশেপাশেও এদের দেখা যায়। সরু দেহ ও লম্বা লেজের এই নিরীহ প্রাণীদের বেশ কিছু প্রজাতি রয়েছে আমাদের দেশে। আমাদের আজকের পর্ব তক্ষক ও গিরগিটি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বন্যপ্রাণী গবেষক জনাব সুপ্রিয় চাকমার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের তক্ষক ও গিরগিটি নিয়ে কিছু তথ্য ও চিত্র। ভৌগোলিক কারণেই বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের অন্যতম আধার। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পুরোটাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক পরিবেশের আশ্রয়ে বেড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী। সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে সাপ, কুমির, কাছিম ছাড়াও রয়েছে আরেকটি শ্রেণী। কাছাকাছি বৈশিষ্ট্যের এই প্রাণীদের মধ্যে আছে টিকটিকি, অঞ্জন, রক্তচোষা, এমনকি গুইসাপ, যারা লিজার্ড নামে পরিচিত। গুইসাপ বড় আকারের লিজার্ড। এরা বেশ নিরীহ স্বভাবের প্রাণী। আমাদের দেশে এদের ৩টি প্রজাতি রয়েছে। লিজার্ড জাতীয় প্রাণীদের মধ্যে তক্ষক ও গিরগিটি অন্যতম জায়গা দখল করে আছে। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই এই প্রাণীদের কম বেশি দেখা যায়। আমাদের দেশের চিরসবুজ বন, ঝোপঝাড়, বসতবাড়ির আঙিনায় তক্ষক ও গিরগিটি জাতীয় প্রাণীরা অবাধে বিচরণ করে। বিবর্তনীয় গুরুত্ব বহন করায় এই প্রাণীরা বিজ্ঞানীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
তাছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও এদের রয়েছে অপরিসীম অবদান। বাংলাদেশের প্রায় সব ধরনের বন ও বসতবাড়ির আশেপাশের জঙ্গলময় স্থানগুলোতে দেখা যায় ছোট আকারের সরীসৃপ তক্ষক। এদেরকে গহীন বৃষ্টি অরণ্য, মরুভূমি অথবা যে কোনো শীতল স্থানেও দেখতে পাওয়া যায়। এদের লেজ প্রায় মাথা ও দেহের দৈর্ঘ্যের সমান। শরীরে ফোঁটা ফোঁটা দাগ থাকলেও লেজে চাকতির মতো গোলাকার দাগ দেখা যায়। এমন উজ্জ্বল রঙের কারণে এরা সহজেই মানুষের চোখে পড়ে। এদের পায়ের তালুতে এক ধরনের আঠালো ল্যামেলি থাকায় এরা চমৎকারভাবে গাছে ও দেয়ালে চলাচল করতে পারে। এরা মাংসাশী প্রাণী। খাদ্য গ্রহণের জন্য এরা শিকারের দিকে লক্ষ্য রেখে চুপচাপ থাকে। কাছে আসা মাত্র শিকারকে অতি দ্রুত ধরে খায়। খাবার গ্রহণের পর এরা বিশ্রাম নেয় এবং বারবার জিহ্বা বের করতে থাকে। এরা দিনের বেলায় ঘরের কোণে কিংবা গাছের ফোকরে লুকিয়ে থাকে আর রাতে কর্মচঞ্চল হয়ে ওঠে। এ সময় তক্ষক উচ্চ শব্দে ডাকতে থাকে। কখনো কখনো পুরুষ ও স্ত্রী সদস্য একে অপরকে আকর্ষণ করতেও এমন শব্দ করে। তক্ষকের মতো দেখতে আরেকটি লিজার্ড হল অঞ্জন। তক্ষকের মতো এদের ত্বক খসখসে নয়, বরং বেশ মসৃণ হয়ে থাকে। বনে জঙ্গলে বসতবাড়ির আশেপাশে প্রায়ই এই প্রাণীটির দেখা মেলে। এদের পা তুলনামূলকভাবে ছোট। আমাদের বসতবাড়িতে যে টিকটিকিগুলো রয়েছে সেগুলো দেখতেও অনেকটা তক্ষকের মতোই, তবে এদের লেজ মাথা ও দেহের মিলিত দৈর্ঘ্যের চেয়েও বড়। এরা বসতবাড়ি থেকে শুরু করে বন জঙ্গল সব জায়গাতেই বাস করে। এদের বড় আকৃতির লেজ চলাচলের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। গিরগিটি আমাদের দেশের অতি পরিচিত সরীসৃপ জাতীয় প্রাণী। এদের লেজ দেহের তুলনায় বেশ লম্বা। চলাচলের সময় লেজ এদিক সেদিক দুলিয়ে দেহের ভারসাম্য রক্ষা করে। এরা গাছেও বেশ ভালোভাবেই আরোহণ করতে সক্ষম। এদের নখর খুবই ধারালো হওয়ায় এরা গাছের ডালে দ্রুত দৌড়াতে পারে। এরা নির্দিষ্ট জায়গায় চুপচাপ থেকে শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। শিকার কাছে আসা মাত্র অতি দ্রুত শিকারকে ধরে খায়। এরা গাছের ডালে বিচরণ করে ক্ষুদ্র কীটপতঙ্গ, লার্ভা, ছোট আকারের ব্যাঙ প্রভৃতি খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে কোনো কোনো প্রজাতি ফলমূল ও পাতা খেয়ে থাকে। এরা ঝোপঝাড়ের আড়ালে চুপচাপ লুকিয়ে থাকতে পছন্দ করে। তবে শত্রুর বিন্দুমাত্র আওয়াজে এরা দ্রুত পালিয়ে নিজেকে রক্ষা করে।
কালের পরিক্রমায় দেহের নানান পরিবর্তনের মাধ্যমে গিরগিটির কিছু কিছু প্রজাতি অল্প বিস্তর উঠতে শিখেছে। এরা উড়ন্ত টিকটিকি নামেই পরিচিত। সাধারণ লোকজনের মাঝে গিরগিটিদের সবগুলো প্রজাতি রক্তচোষা নামে পরিচিত। একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে এরা দূর থেকে মানুষের রক্ত শোষণ করে নেয়। এজন্যই হয়তো এদের নাম হয়েছে রক্তচোষা। আসলে ভয় পেলে বা আত্মরক্ষার্থে এদের মাথার অংশ লাল হয়ে ওঠে। প্রজনন ঋতুতেও ঘাড় হতে মাথা পর্যন্ত লাল বর্ণ ধারণ করে। প্রকৃতপক্ষে প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রাণীগুলো মোটেই হিংস্র প্রকৃতির নয়। লোকজনের ভ্রান্ত ধারণা, ঝোপঝাড় ও বনাঞ্চল কমে যাওয়ার কারণে নিরীহ এই প্রাণীদের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। ইতিমধ্যে কুসংস্কারের কারণে তক্ষকের সংখ্যা একেবারেই কমে গেছে। ফলে এদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের সমগ্র প্রতিবেশ ব্যবস্থা আজ হুমকির মুখে। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে অতি দ্রুত প্রাকৃতিক আবাস ফিরিয়ে দিয়ে এই প্রাণীগুলোর বেঁচে থাকার পথকে সুগম করার দায়িত্ব আমাদের সবার। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম তক্ষক ও গিরগিটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব সুপ্রিয় চাকমার সাথে। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? এই তো, আপনি তো তক্ষক আর গিরগিটি নিয়ে অনেক কাজ করেছেন এবং এই তক্ষক আর গিরগিটি একসময় অনেক দেখা যেত বাংলাদেশের আনাচে কানাচে। আজকাল খুব একটা দেখি না আমরা, শহরে তো নাই, অনেক জায়গায় স্পেসিফিকলি না গেলে দেখা যায় না। তো এই তক্ষক আর গিরগিটি নিয়ে আমাদের একটু বলবেন। তক্ষক এবং গিরগিটি আসলে দুটো বাংলা এবং সায়েন্টিফিক্যালি সামান্য একটু ডিফারেন্সিয়েট করা একটু হয়ে যায়। আমরা সাধারণত তক্ষক নামে যেটা বাসায় বেশ উচ্চস্বরে ডাকে ওইটাকেই বেশি চিনি। তাছাড়া সায়েন্টিফিক্যালি যদি আমি চিন্তা করি, গেকো হিসাবে আমাদের দেশে অন্তত 4টা প্রজাতির রিপোর্ট আছে, যার মধ্যে একটি প্রজাতির মূল নামকরণ চিটাগং থেকে সংগ্রহ করেই করা হয়েছে, সেটা চিটাগং লিওপার্ড গেকো নামে পরিচিত। এটা ব্রিটিশ আমলে করা। এরপর থেকে এই স্পিসিসটা বা স্পেসিমেন কেউ কালেক্ট করার রেকর্ড আপাতত আমাদের নাই। সেই হিসাবে আমাদের বাকি 3টা থেকে যায়। একটা হলো বেশ বড় সাইজের, যেটা আমরা সায়েন্টিফিক্যালি গেকো নামেই চিনি। এছাড়াও খুব টিকটিকির মতোই, কিন্তু জেনাসটা হলো ট্রাইটোডাক্টাইলাস, ওইটার মধ্যেও আমাদের 2টো স্পিসিস আছে বা প্রজাতি আছে। কোন এলাকায় এখন বেশি দেখা যায় এই তক্ষক আর গিরগিটি? আগে তো দেখতাম অনেক জায়গায়। তক্ষক যেটা আমরা বা সাধারণের কাছে পরিচিত, এটা কম বেশি সব জায়গায় আছে। এখানে উল্লেখ করা ভালো, এখানে পৃথিবীর মধ্যে 2টো উপপ্রজাতি আছে এবং এই উপপ্রজাতির যে দ্বিতীয় উপপ্রজাতি গেকো আজাহারি, এটা বাংলাদেশের রাঙ্গামাটির বরকল নামক একটা স্থান থেকেই কালেক্ট করা এবং যেটা বর্তমান স্পেসিমেনটা জার্মানিতেই আছে। সেই হিসাবে এটা আমাদের সাথে একটা বেশ সম্পর্কিত, আমাদের এই অঞ্চলের সাথে ওই উপপ্রজাতিটা। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা, গিরগিটি তক্ষক এরা খুব দ্রুত গাছে উঠে যায়। এরা এই গাছে ওঠার ব্যাপারে এদের এই প্র্যাকটিসটা হলো কি করে? প্রধানত তাদের যেই বৈশিষ্ট্যগুলো গিরগিটি এবং তক্ষকের ক্ষেত্রে, তাদের বিশেষ করে পায়ে লেমিলি নামক এক ধরনের পাটার মতো অংশ থাকে, যেটা তাদেরকে সারফেসে আটকাইতে সুবিধা হয়। এই জন্য ওয়ালের মধ্যেও টিকটিকি বেশ ভালো মতো দৌড়াইতে পারে। আর গিরগিটির ক্ষেত্রে আমি বলবো ওদের ধারালো নখর আছে,
যেটা গাছের বাকলে আটকায় থাকতে সুবিধা হয় এবং বেশ জোরের সাথে তারা উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। এছাড়াও প্রিহেনসাইল বলি আমরা লেস, যেটা একদম সোজা না, হালকা এদিক ওইদিক বাঁকানো থাকে। এটা তাদের আসলে শিকার ধরতে বা চলাফেরার সময় ওরা ব্যালেন্স হিসাবে ব্যবহার করে ওই লেসটা। গিরগিটির আমাদের দুটো আরও প্রজাতি, যেটা হলো আমরা ফ্লাইং লিজার্ড বলি, ওটার পাকার মতো বা পেটাজিয়া বলি আমরা, যেটা এটা ঠিক উইং না, পেটাজিয়া নামক এক ধরনের অঙ্গ আছে যেটা মেলে সে গ্লাইড করে উপরে উঠে হাসতে করে নিচে নেমে অন্য জায়গায় চলে যায়। এটা ঠিক উড়া বলে না, গ্লাইড করতে পারে। আচ্ছা, ওইটাই তাদের অভিযোজন বড় ধরনের। আচ্ছা, তক্ষক নিয়ে বেশ কুসংস্কার আছে, এই কুসংস্কারটা আসলে কতটুকু ঠিক? তক্ষক এদের প্রচলিত বিশ্বাস হলো একটা, এরা যদি কোনো সময় কামড় দেয় বজ্রপট না হওয়া পর্যন্ত আর সারে না। আচ্ছা, তার মানে এটা প্রচলিত বিশ্বাসটা এটা ঠিক না, কিন্তু এটার মধ্যে পজিটিভ দিক আছে। তার মানে এলাকার বা বাড়ির আশেপাশে যে বাচ্চা ছেলেরা এদের এই অ্যানিমালকে ডিস্টার্ব যাতে না করে, এই জন্যই এই প্রচলিত বিশ্বাসটা, এটা পজিটিভলিই নেব আমি, কুসংস্কার বলবো না। এছাড়া আরও আছে, বিশেষ করে আমাদের খুব পরিচিত যে গিরগিটি, যেটাকে রক্তচোষা বলি, ব্রিডিং সিজনে তার একটা উজ্জ্বল বর্ণ ধারণ করে। এটা আমরা ভুলবশত রক্ত চুষেটাকে বলে মনে করি। গায়ের রংটা কি লাল হয়ে যায়? এদের সামনের অংশ, মাথা, গলার অংশটা বেশ লাল হয়ে যায়। আরেকটা পুরুষ থেকে যাতে সে বুঝাইতে পারে এটা এই জায়গাটা আমার দখলে আছে, সেজন্য সেটা। আরেকটা সায়েন্টিফিক জিনিসটাও আছে, সেটা ফিমেলের ক্ষেত্রে অ্যাট্রাক্টের জন্য মনে করা হয় এই জিনিসটা। তো অনেকেই যারা বাচ্চা কাচ্চা আছে তারা সামনে দিয়ে বলে আমার রক্ত সবটাই শুষে নিল, সে হঠাৎ করে আমরা দেখি কি নাভির মধ্যে যে একটা টুটু লাগাইতেছে যাতে বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন বা প্রচলিত বিশ্বাস বলতে পারেন, যেটা আসলে ঠিক না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে তক্ষক আর গিরগিটি, এরা আমাদের পরিবেশে কি ধরনের উপকার করছে? আসলে প্রতিটা প্রাণী বা প্রজাতি যাই বলি না কেন, এটা পুরা খাদ্য শৃঙ্খলের একটা অংশ। কোনোটার ভূমিকা বেশি, কোনোটার ভূমিকা হয়তো অতটুকু আমাদের চোখে পড়ে না। আমি কম বলবো না, কম বেশি সব আছে। একটা রিক্সার সাথেও যদি তুলনা করি, খাদ্য শৃঙ্খলটা পুরা রিক্সার সাজানোর মধ্যে, রিক্সার মধ্যে বেল আছে, চাকা আছে, হুড আছে, আসন আছে যেখান থেকে আমরা আরামে বসতে পারি। রিক্সার যদি কেউ আসনটা নিয়ে যায় বা হুডটা তুলে নিয়ে যায়, সৌন্দর্য নষ্ট হবে এবং তার একটা স্বাভাবিক গতি ডেফিনেটলি থাকবে না। রিক্সার আসন নিয়ে গেলে তো বসা যাবে না, ঠিক বসা যাবে না ঠিক মতো, মানে তার একটা ডিস্টারবেন্স অবশ্যই থাকবে, এমন না যে চলবে না। ঠিক এদের ভূমিকাও এরকম, গিরগিটিতে না থাকলে কিছু না কিছু প্রভাব অবশ্যই থাকবে, সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যতাও থাকবে না, কিছু ব্যালেন্স তো অবশ্যই নষ্ট হবে। কারণ এরা খারাপ পোকামাকড় খেয়ে তো আমাদের ফসলকে রক্ষা করছে, আমাদের গাছপালাকে রক্ষা করছে। পোকামাকড় আমি খারাপ ভালো কোনোটাই বলবো না, পোকামাকড় খায়, সবাইয়ের কিছু না কিছু ভূমিকা আছে। সেটা যদি আমার মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বা ফসলের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু প্রকৃতিতে তার একটা ভূমিকা আছে সেই খারাপ পোকামাকড়। এটা মানুষের দৃষ্টিকোণ থেকে আসলে খারাপ বলতে কিছুই নাই, সবই প্রকৃতির একটা শৃঙ্খলের অংশ। আচ্ছা, তো এদের এই তক্ষক গিরগিটিকে রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত? ভবিষ্যৎ চিন্তা করলে আমাদের অনেক কিছু করার আছে। যেটা দরকার, আমাদের প্রকৃতি বান্ধব বা প্রকৃতি সম্পর্কে বুঝে এই ধরনের একটা জেনারেশন দরকার। এখানে বাংলায় একটা গান আছে সুন্দর, জায়গা মতো না লাগিলে কাজল হয় কালি। আমি কাজল দিতেছি, কিন্তু সেটা যদি জায়গা মতো না লাগে এটা কালি হয়ে যায়। তো আমাদের এখানেও তাই, প্রকৃতির অনেকেই প্রকৃতির প্রতি বা কোনো প্রজাতির প্রতি একটা মায়া থেকে কি করে ওইটাকে প্রকৃতি থেকে তুলে এনে তাই নিজের মতো করে লালন পালন করে। আমি তাকে দোষ দেবো না, তার প্রকৃতির প্রতি ভালোবাসা বা স্পিসিসের প্রতি একটা মায়ার থেকে এটা করতেছে, কিন্তু এটা ভুল, মানে জায়গা মতো হইতেছে না, অ্যাপ্লিকেশনটা ভুল। তো সেক্ষেত্রে আসলে প্রকৃতি বুঝে এ ধরনের একটা জেনারেশন আমাদের দরকার। কিছুদিন আগে বেশ কিছু তক্ষক ধরা হচ্ছিল একটা সংবাদের ভিত্তিতে, যে এদের অনেক দামে বিক্রি করা যাবে। তো এটা আসলে কতটুকু ঠিক? এটা সায়েন্টিফিক্যালি যতটুকু আমি ইয়ে করি খুব একটা ভ্যালুয়েবল না, এটা একটা হুজুগ। আমাদের পশ্চিমা দেশের অনেকেই এটাকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করে তক্ষককে, কিন্তু তার মানে এমন না যে তক্ষকের এত দাম আছে। এবং অনেক হাজার হাজার তক্ষক সে সময় কিন্তু মারা পড়েছে। এই ভুল ধারণা বশত আসলে হাজার হাজার মারা পড়েছে, শুধু বাংলাদেশে না, এটা ফিলিপাইন থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও হয়েছে, অন্যান্য দেশেও হয়েছে। এটা রিপোর্ট যথেষ্ট হয়েছে। মানে কারণটা ছিল কি এর পিছনে? এর কারণটা ছিল আসলে ওই যে বললাম হুজুগ, কিছু অ্যানিমালের প্রতি, মানে আন্তর্জাতিক বাজারে তক্ষকের কোনো ডিমান্ড আছে অন্য কোনো দেশে?
আমাদের হয়তো এই অঞ্চলে ওভাবে নাই, কিন্তু বিদেশিরা ওটাকে বাড়ির মধ্যে লালন পালন করে। সেই হিসাবে মেডিসিনাল ভ্যালু নাই। আর বাজারের যে কথা বলে আমার এক্সাক্ট মনে নাই কত গ্রাম, 400 গ্রামের উপরে বা 500 গ্রামের উপরে। বাস্তবে দেখা গেছে তক্ষক এত বড় হয় না, এটা হওয়ার কথাও না। আমি যদি আজকে বলি একটা 300 গ্রাম টিকটিকি পাইলে আমি 1 কোটি টাকা দেবো, কেউ দিতে পারবে না আসলে, কারণ সে হবে না এত বড়। তক্ষকের ক্ষেত্রে অনেকটা তাই, 400 গ্রাম 500 গ্রামের একটা তক্ষকের জন্য আবেদন জানায় বা লোকজন খুঁজে, বাস্তবে এত বড় হওয়ার কোনো রেকর্ড নাই। আচ্ছা, কাজে এটার কোনো ভ্যালু নাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক তক্ষক ও গিরগিটি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বে প্রায় ৩৮০০ প্রজাতির লিজার্ড বা টিকটিকি জাতীয় প্রাণী রয়েছে। ডোয়ার্ফ গ্যাকো পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির তক্ষক, যাদের দৈর্ঘ্য 1 ইঞ্চিরও কম। হর্নড লিজার্ড শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের চোখ দিয়ে 4 ফুট দূরত্ব পর্যন্ত রক্ত ছুঁড়ে মারতে পারে। কিছু কিছু লিজার্ডের পা না থাকায় এদেরকে সাপের মতো দেখায়, তবে কানের ছিদ্র ও চোখের পাতা দেখে সহজে এদেরকে আলাদা করা যায়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী লিজার্ড হচ্ছে মেক্সিকান বিডেড লিজার্ড, যার বয়স রেকর্ড করা হয়েছে 33 বছর 11 মাস। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শালবন অন্য কি নামে পরিচিত। সঠিক উত্তরটি হল এ, পত্রঝরা বন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ইসমত নুরি আক্তার, ছাত্রী, অনার্স প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে তক্ষক ও গিরগিটি কি জাতীয় প্রাণী? এ, উভচর, বি, সরীসৃপ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, বিভিন্ন ভ্রান্ত ধারণা, কুসংস্কার ও নানাবিধ হুমকির কারণে দিন দিন তক্ষক ও গিরগিটির প্রজাতিগুলো বিপন্ন হয়ে পড়ছে। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো এদের আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া। প্রকৃতিতে এই প্রাণীগুলোর গুরুত্ব বিবেচনা করে এদেরকে টিকে রাখার দায়িত্ব আমাদের সবার। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।